학교에서 자위를 했다? 예리야, 그게 뭐 어때서? 나도 자주 해? ক্লাসের অন্য শিক্ষার্থীদের সামনে সে ছিল এমন একজন প্রভাবশালী ধনকুবেরের মেয়ে যাকে সবাই সম্মান করে চলত। সবাই খুব আশা নিয়ে তার দিকে তাকিয়ে থাকত যে সে যেন তাদের পাশে এসে বসে। কিন্তু ইয়ারিয়া তাদের কাউকেই বেছে নিল না, বরং ক্লাসের ভেতর নিজের চোখ দিয়ে সবাইকে একবার ভালোভাবে দেখে নিল। এরপর সে ধীরে ধীরে নিজের জায়গা থেকে উঠে সবার মাঝখান দিয়ে হেঁটে যেতে লাগলো। শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে সে গিয়ে সোজা ক্লাসের সবচেয়ে গরিব মেয়েটির পাশে গিয়ে বসল। এটা শুনে ইয়ারিয়া মৃদু হাসল। এখন এই গরিব মেয়েটির প্রতি তার আগ্রহ আরও বেড়ে গেছে। আসলে গতকাল স্কুল শুরুর অনুষ্ঠানেই ইয়ারিয়া তার ওপর নজর রেখেছিল। সেই সময় এক বয়স্ক ফুল বিক্রেতা নারী সেকির কাছে ফুল বিক্রি করতে এসেছিল, কিন্তু সেকি নিজের কাছে টাকা নেই বলে ফুল কিনতে পারেনি। ঠিক সেই মুহূর্তেই স্কুলের কর্মীরা সেই বৃদ্ধা নারীকে সেখান থেকে চলে যেতে বলছিল। এই দৃশ্য দেখে সেকি খুব অপরাধ বোধ করছিল। সে যখন ভাবছিল যে গিয়ে সাহায্য করবে কি করবে না, ঠিক তখনই ইয়ারিয়া এগিয়ে এলো। 할머니, 이 꽃 전부 다 제가 살게요. 얼마예요? আমি সব ফুলগুলো কিনে নিচ্ছি দাদি, এই ফুলগুলো আমি সব কিনে নেব। কত টাকা হয়েছে? সেকি এই সব কিছু দেখছিল, আর তাই ইয়ারিয়ার ব্যাপারে তার মনে একটা গভীর ছাপ পড়ে গিয়েছিল। কিন্তু সেকি তখনও জানত না যে ইয়ারিয়া অনেক আগে থেকেই তাকে নজরে রেখেছে। যেহেতু ইয়ারিয়া সেকিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছিল, তাই ক্লাসের অন্যান্য ছোট গ্রুপগুলো এতে চটে গেল। সবাই ওই ধনকুবেনের মেয়ের পাশে বসতে চেয়েছিল। তাই ক্লাস শেষ হওয়ার পর তারা সেকিকে বাথরুমে আটকে ফেলল। তারা তাকে জোর করতে লাগলো যেন সে তার সিটটা তাদের সাথে বদলে নেয়। এমনকি এর জন্য তারা টাকা দিতেও রাজি ছিল। তুমি তোমার সিটটা বদলে নাও, আমি তোমাকে একটা দামি উপহার কিনে দেব। 내가 너 원하는 거 하나 사줄게. 가격 한도 없이. 어때? সেকি নতুন এসেছে, তাই সে কোথায় বসবে তা নিয়ে তার খুব একটা মাথা ব্যথা ছিল না। তাই সে ওই মেয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। কিন্তু তখনই ইয়ারিয়া হুট করে সেখানে চলে এলো। সে সেকিকে আড়াল করে দাঁড়িয়ে ওই মেয়েটিকে বলল যে সে তাকে খেতে নিয়ে যাবে। মেয়েটি তখন খুশিতে আত্মহারা হয়ে হাসল, কিন্তু পরক্ষণে ইয়ারিয়া হাত বাড়িয়ে সোজা সেকিকে টেনে নিয়ে বেরিয়ে গেল। কি হলো? তাড়াতাড়ি চলো, আমার খিদে পেয়েছে। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই তো অবাক। ইয়ারিয়া এত মানুষের সামনে সবার সামনে গিয়ে নিজের অধিকার জাহির করে দিল। আর এই ঘটনার কারণে যে সেকির সামনে বড় বিপদ আসছে তা বোঝাই যাচ্ছিল। 저 무슨 상황이지? 글쎄. সেকির নিজের কোনো স্কুলের ইউনিফর্ম কেনার সামর্থ্য ছিল না, তাই সে সব সময় তার আগের স্কুলের সেই লাল রঙের জামাটাই পরে থাকত। এর জন্য সে প্রতিনিয়ত সবার কাছ থেকে অপমানিত হতো। কোনো উপায় না দেখে সে স্কুলের অনলাইন গ্রুপে একটা পোস্ট করল যে সে কম দামে পুরনো ইউনিফর্ম কিনতে চায়। কিন্তু তার পোস্ট দেওয়ার সাথে সাথেই ইয়ারিয়া তা দেখে ফেলল। সেদিন রাতে স্কুল শেষে বাড়ি ফেরার পর সেকির কাছে একটা মেসেজ এলো, যেখানে ইউনিফর্ম বিক্রির কথা বলা হয়েছিল। মেসেজে দেওয়া ঠিকানা অনুযায়ী সেকি সেখানে চলে গেল। কিন্তু সেকি অবাক হয়ে দেখল যে ব্যক্তিটি তার সাথে দেখা করতে এসেছে সে একটা দামি গাড়ি নিয়ে ঘুরছে, আর খুব অগোছালো স্বভাবের এক ছেলে। ইউনিফর্মটি নেওয়ার পর সেকি ভাবল ধুয়ে পরিষ্কার করে তারপর পরবে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ইউনিফর্মের পকেট চেক করতে গিয়ে সে একটা কন্ডম খুঁজে পেল। যদিও সেকি এটাকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু পরদিন সকালে যখন সে ওই ইউনিফর্ম পরে ক্লাসে গেল, তখন পুরো ক্লাসের সবাই তাকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে লাগলো। এমনকি একটা মেয়ে ইচ্ছে করে তার জামার ওপর পানি ছিটিয়ে দিল। কিন্তু ওই মেয়েটি এখানেই থামল না, বরং সেকির কাছে এসে জোর করে বলতে লাগলো যে সেকির ইউনিফর্ম থেকে একটা বাজে গন্ধ আসছে। চারপাশের মানুষের উপহাসের হাসি দেখে সেকির মনে পড়ে গেল আগের সেই কষ্টের স্মৃতিগুলো। অনেক কষ্টে ভালো ফলাফল করে সে সেই জায়গা থেকে মুক্তি পেয়েছিল, কিন্তু আজ আবার সে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সেকি খুব হতাশ হয়ে বাথরুমে গেল তার সেই নোংরা হয়ে যাওয়া ইউনিফর্মটা ধোয়ার জন্য। ঠিক তখনই ইয়ারিয়া আবার সেখানে হাজির হলো এবং কোনো কিছু না ভেবেই সেকিকে জড়িয়ে ধরল। কিন্তু সেকি ইয়ারিয়ার এই ভালোবাসা নিতে চাইল না, কারণ সে এখন বুঝতে পেরেছে যে তার সাথে ঘটে যাওয়া এসব ঝামেলার পেছনে ইয়ারিয়ারই হাত আছে। ইয়ারিয়া কথা শুনে রেগে গেল, কিন্তু তারপরেও সেকিকে ভালোবাসা দেওয়া বন্ধ করল না। এরপর স্কুলের মক টেস্টে যে সেকি নিজের স্কুলে সবসময় ফার্স্ট হতো, সে এবার একদম শেষের দিকে চলে এলো। তখন সেকি বুঝতে পারল যে বড় শহরের এই ছেলেমেয়েদের সাথে তার পড়াশোনার আকাশ পাতাল তফাৎ। সেকি যখন পড়াশোনার চাপ নিয়ে খুব চিন্তিত ছিল, তখন সেই ইউনিফর্ম বিক্রেতা তাকে একটা প্রশ্নপত্র পাঠালো। ওই পরীক্ষার প্রশ্নপত্রের 8টি প্রশ্ন হুবহু সেই মক টেস্টের মতোই ছিল। নিজের রেজাল্ট ঠিক করার জন্য সেকি সেই ঠিকানায় গিয়ে একটি কোচিং সেন্টারে হাজির হলো, কিন্তু সেখানে ভর্তি হওয়ার আকাশচুম্বী ফি দেখে সে পিছিয়ে এলো। ফেরার পথে সে হঠাৎ শুনতে পেল ভেতরে ক্লাস হচ্ছে। কৌতূহলবশত সে ফিরে গেল এবং ফোনের মাধ্যমে স্যারের লেকচার রেকর্ড করতে লাগলো। কিন্তু খুব তাড়াতাড়ি কেউ একজন তার এই লুকিয়ে শোনার বিষয়টি ধরে ফেলল। সেকি বিপদ দেখে দৌড়ে পালাতে শুরু করলো। সেই কঠিন মুহূর্তে ইয়ারিয়া আবার হাজির হলো। সেকির ভয়ার্ত চেহারা আর পেছনে স্যারের চিৎকার শুনে ইয়ারিয়া সঙ্গে সঙ্গে নিজের মাথায় থাকা টুপিটি খুলে সেকির মাথায় পরে নিল। 오른쪽 복도 끝에
비상구 있으니까 옥상에 올라가 숨어 있어. 전화할게. সবকিছু যখন শান্ত হলো ইয়ারিয়া ছাদে চলে এলো। সেকি তখন ভয়ে কোনায় লুকিয়ে কাঁপছিল, আর ইয়ারিয়ার এই উপস্থিতির সাথে সাথে তাদের সম্পর্ক এমন এক বাঁকে মোড় নিল যা আর থামানো সম্ভব ছিল না। এক লোক মেয়েটিকে নিজের নিচে চেপে ধরল এবং ধীরে ধীরে তার শার্ট ছিঁড়তে শুরু করল, কিন্তু সে অবাক হয়ে দেখল যে শার্টের নিচে মেয়েটি একটি লোহার বর্ম বা ধাতব কবচ পড়ে আছে। তাড়াহুড়ো করার লোকটি তখন একটা কুঠার নিয়ে এলো এবং মেয়েটির বুকের উপর সজোরে আঘাত করল, কিন্তু অনেক শক্তি দিয়ে আঘাত করা সত্ত্বেও সে মেয়েটির সেই প্রতিরক্ষা কবচ ভাঙতে পারল না, কারণ মেয়েটির ওই লোকটির প্রতি কোনো আগ্রহই ছিল না, আর সে তার বর্ম খোলার মতো মানুষও নয়। তবে ভালো দিক হলো ইয়ারিয়া ইতিমধ্যে নতুন শিকার খুঁজে পেয়েছে। মেয়েটি কেবল দেখতে সুন্দরী নয়, বরং খুব মেধাবীও। সেকি কিছুটা গরিব হলেও তার মধ্যে এমন সব গুণ আছে যা ইয়ারিয়ার খুব পছন্দের। প্রতিদিন একটু একটু করে ইয়ারিয়ার কৌশলী প্রেমের ফাঁদে শেষ পর্যন্ত সেকিও ডুবে গেল। অবশেষে যেদিন ইয়ারিয়া সেকিকে উপহার হিসেবে কাপড় দেওয়ার নাম করে নিজের বাড়িতে নিয়ে এলো, সেখানে সেকির সামনেই কোনো সংকোচ না করে নিজের কাপড় খুলতে শুরু করল। আমরা কি ঘুমানোর জন্য প্রস্তুত? এরপর এমনকি সে সেকিকে একসাথে গোসলেরও আমন্ত্রণ জানালো। গোসলের পর তোমাকে আরও কিউট লাগছে। ইয়ারিয়া হঠাৎ লক্ষ্য করল যে সেকির মুখ লাল হয়ে গেছে। সেকি তখন অজুহাত দিল যে পানিটা একটু বেশি গরম। মধ্যরাতে সেকি হঠাৎ জেগে উঠল এবং বুঝতে পারল যে একটু আগে যা ঘটেছিল তা মাত্র একটি স্বপ্ন। ঠিক সেই সময়ই সে দেখতে পেল যে ইয়ারিয়ার ফোনে একটা মেসেজ এসেছে। মেসেজটি এসেছে ইয়ারিয়ার আগের বেঞ্চমেটের কাছ থেকে, যে ইয়ারিয়ার কাছে বারবার মিনতি করছিল যেন সে তাকে আবার স্কুলে ফেরার অনুমতি দেয়। তখন সেকি বুঝতে পারল যে আগের সব ঘটনা আসলে ইয়ারিয়ার সাজানো পরিকল্পনা। সেকিকে নিজের পাশে বসানোর জন্য সে আগের স্টুডেন্টকে স্কুল ছাড়তে বাধ্য করেছিল। এই বিষয়টি জানার পর ক্লাসের সবাই অবাক হয়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো যে আগের স্টুডেন্টের স্কুল ছাড়ার পেছনে ইয়ারিয়ার কোনো হাত আছে কিনা। ক্লাস শেষে করিডোরে ইয়ারিয়ার সাথে সেকির দেখা হলো। ইয়ারিয়া জানতে চাইল সে কি মেডিকেল ক্লাবে জয়েন করতে চায়। সেকি জানালো সে সত্যি সেখানে ভর্তি হতে চায়, কারণ এটি ভবিষ্যতে মেডিকেলে পড়ার ক্ষেত্রে তাকে বাড়তি সুবিধা দেবে। কিন্তু ইয়ারিয়া তাকে সতর্ক করল যে মেডিকেল ক্লাব এত সহজে জয়েন করা যায় না, কারণ এটি সব ক্লাবের চেয়ে কঠোর নিয়ম মেনে চলে। কিন্তু সেকি জানালো তার দৃঢ় বিশ্বাস আছে যে সে পারবে। এই কথা শুনে ইয়ারিয়া তাকে বাঁকা চোখে তাকালো। ইয়ারিয়া বলল যে ছেলেটি স্কুল ছেড়ে দিয়েছে সেও একসময় এই মেডিকেল ক্লাবে যোগ দিতে চেয়েছিল। সেকির মনে একটা ধাক্কা লাগলো, কিন্তু কিছু ভাবার আগেই ক্লাসের নতুন মনিটর নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। ক্লাসের চশমা পরা ছোট সোনা সবচেয়ে যোগ্য প্রার্থী ছিল, কিন্তু হঠাৎ ইয়ারিয়া নিজের হাত তুলল। ইয়ারিয়ার সহায়তায় দুজনই ভোটার লড়াইয়ে নামল। আর ছোট সোনা তখন সবচেয়ে বেশি অবাক হলো যখন ভোটের ফলাফল এলো, কারণ সেকি তাকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছিল। ছোট সোনা ভাবল এখানে নিশ্চয়ই কোনো কারসাজি হয়েছে, তাই সে দৌড়ে গিয়ে ব্যালট পেপার চেক করতে শুরু করল। কিন্তু সে অবাক হয়ে দেখল যে প্রতিটি ব্যালট পেপারে সেকির নাম লেখা। এরপরেও সে সেকির সাথে তর্ক করতে লাগলো এবং অভিযোগ করল যে সেকি হয়তো ব্যালট পেপার বদলে ফেলেছে। কিন্তু ইয়ারিয়া যেই সেদিকে তাকালো, ছোট সোনা চুপ হয়ে গেল। ক্লাসের শিক্ষক এসে পরিস্থিতি সামলালেন এবং ঘোষণা করলেন যে সেকি মনিটর হবে আর ছোট সোনা হবে ডেপুটি মনিটর। কিন্তু তখনই ইয়ারিয়া আবার কথা বলে উঠল। এই কঠোর ক্ষমতার চাপে পড়ে ছোট সোনা মুখ বুঝে ক্ষমা চেয়ে নিল, কিন্তু বাড়ি ফিরে সে শান্ত হয়ে বসে থাকল না। সে তার প্রসিকিউটর বাবার মাধ্যমে সেকির অতীত জীবন নিয়ে তদন্ত শুরু করল। অবাক করার মতো বিষয় হলো সে সত্যি সত্যিই এক চাঞ্চল্যকর তথ্য খুঁজে পেল। জানা গেল যে সেকির বাবা একসময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কমিটির সদস্য ছিলেন। তার হঠাৎ মৃত্যু ছিল সেকির জীবনের সবচেয়ে বড় কষ্ট। আর মজার বিষয় হলো তখন তার বাবার চিকিৎসায় থাকা প্রধান চিকিৎসক ছিলেন স্বয়ং ইয়ারিয়ার বাবা। সেকি কিন্তু খুব একটা সহজ সরল বা বোকা মেয়ে নয়। ইয়ারিয়ার ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব সে মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু আসলে সে পর্দার আড়ালে লুকিয়ে থাকা সেই অন্ধকার সত্যটি বের করার জন্য কাজ শুরু করে দিয়েছিল। ইয়ারিয়ার রাগ মেটানোর জন্য এবং তাকে খুশি করার জন্য সেকি এক চড়েই সেই বুলিং করা মেয়েটির চুল টেনে ধরেছিল, কারণ কিছুদিন আগেই ওই মেয়েটি সবার সামনে সেকিকে অপমান করেছিল, যা দেখে ইয়ারিয়া খুব বিরক্ত হয়েছিল এবং সে ঘটনাটি তার মনে গেঁথেছিল। এই সিরিজের প্রেক্ষাপট অনুযায়ী ওষুধ খেলে পরীক্ষার ফলাফল ভালো হয়, তাই ইয়ারিয়া ওই মেয়েটিকে ওষুধ খাওয়ার ভয় দেখিয়ে এমনভাবে কাবু করে ফেলেছিল যে মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে ইয়ারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়েছিল। ইয়ারিয়ার সেকির উপর প্রচণ্ড রকমের নিয়ন্ত্রণ ছিল। সে চাইতো না কেউ সেকিকে কোনোভাবে আঘাত করুক। 그러게 왜 눈치도 없이 내 거에 함부로 손을 댔어.
এইবার রচনা বা ববন্ধ পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর দেখা গেল ইয়ারিয়া মাত্র 1 পয়েন্টের জন্য দ্বিতীয় হয়েছে, আর সেকি প্রথমবারের মতো ফার্স্ট হয়ে ইয়ারিয়াকে ছাড়িয়ে গেছে। ইয়ারিয়া কৌতূহলী হয়ে জানতে চাইল যে সেকি কি লিখেছে, কিন্তু ব্যক্তিগত গোপনীয়তার কারণে সেকি তাকে তা দেখতে দিতে রাজি হল না। অন্য কেউ হলে ইয়ারিয়া এতক্ষণে রেগে আগুন হয়ে যেত, কিন্তু যেহেতু বিষয়টি সেকির সাথে, তাই ইয়ারিয়া শেষ পর্যন্ত সেটা মেনে নিল। তবে সে কল্পনাও করতে পারেনি যে পরদিন সকালে সেকির সেই রচনার কপি অজ্ঞাত কেউ ফটোকপি করে পুরো ক্লাসে ছড়িয়ে দেবে। সেকির রচনার ভেতরে তার ছোটবেলার সেই মর্মান্তিক জীবনের কথা লেখা ছিল। ইয়ারিয়া মুহূর্তের মধ্যে রেগে অস্থির হয়ে গেল। আসলে এই সব কিছুর পেছনে ছিল ছোট সোনা। কিছুক্ষণ আগে ক্লাস শেষে সে অফিসে গিয়েছিল ছুটি নেওয়ার জন্য। ঠিক তখনই সে সেকির রচনার খসড়াটা দেখতে পায়। প্রচণ্ড হিংসা থেকে সে সবার মাঝে সেকির সেই করুণ অতীত ফাঁস করে দিল। অন্যদিকে ইয়ারিয়া তখন ক্রোধে ফেটে পড়ছিল। সে প্রতিজ্ঞা করল যে এই ঘটনার মূল হোতাকে সে খুঁজে বের করবেই। আমি নিশ্চিতভাবে ফাঁস করব, আমি অবশ্যই খুঁজে বের করব কে তোমার রচনার কপি ছড়িয়েছে। তবে ইয়ারিয়াকে এত উত্তেজিত দেখে সেকি খুব একটা অবাক হলো না, কারণ সে আগেই জেনে গিয়েছিল যে ইয়ারিয়া এক বিশেষ উদ্দেশ্য নিয়ে তার কাছাকাছি এসেছে। তুমি কেন এত রাগ করছো? আমি অবশ্যই তোমার জন্য এটা করছি। তুমি আমার একান্ত মুহূর্তগুলো কেড়ে নিয়েছ। তোমাকেও কি কেউ ফাঁসিয়েছে? জানা গেল গতকাল রাতে যখন সেকি আর ইয়ারিয়া একসাথে ঘুমাচ্ছিল, তখনই সেকি গোপনে ইয়ারিয়ার ফোন চেক করে নিজের সম্পর্কে সব তথ্য সেখানে দেখতে পায়। ইয়ারিয়া যে তার ব্যাপারে সবকিছু জানে তা সেকি বুঝতে পেরেছিল, কিন্তু ইয়ারিয়া এতদিন নিষ্পাপ সেজে অভিনয় করছিল। তবে সত্য ধরা পড়ে যাওয়ার পর ইয়ারিয়া একদমই ঘাবড়ালো না। সেকি, তুমি আমার উপর রাগ করছো কেন? বরং তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তোমার চারপাশের ওইসব ঝামেলাপূর্ণ আবর্জনা আমিই তো পরিষ্কার করে দিয়েছি। এখন ওসব কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তাই নাকি? আমার বাবার বিষয়গুলো, আমার আইডেন্টিটি বা পরিচয়পত্র? সেকির এখন সন্দেহ হতে শুরু করেছে যে তার বাবার মৃত্যুর সাথে ইয়ারিয়ার বাবার কোনো গভীর সম্পর্ক আছে। তবে ইয়ারিয়া এখনও জানে না যে সেকি আসলে কেন এত কাছাকাছি আসার নাটক করছে। এই ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ইয়ারিয়ার অদ্ভুত এক স্বপ্নের কিছু দৃশ্য। একটি ছেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ছাত্রীর সুন্দর পা দেখে মুগ্ধ হয়ে অশুভ উদ্দেশ্যে তাকে হোটেলের রুম কার্ড দিতে গেল। তাদের সাথে থাকা ছোট সোনা তা দেখে ফেলল এবং ছেলেটিকে বকাবকি শুরু করল। অথচ পাশে থাকা মেয়েটি তখন অদ্ভুতভাবে হাসছিল। ছেলেটি চলে যাওয়ার পর ছোট সোনা, চশমা পরা মেয়েটি তাকে শাসন করতে শুরু করল। কিন্তু ছোট সোনা এমনিতেই অনেক অহংকারী একটা মেয়ে। সে মনে করত সে অনেক সুন্দরী বলেই এমন সব প্রস্তাব পায়। এরই মধ্যেই এক বখাটে যুবক তার দামি গাড়ি নিয়ে ছোট সোনাকে নিতে এলো। সে খুশিতে গাড়িতে উঠে পড়ল। ছোট সোনাকে একা ফেলে রেখে এসে চলে গেল। কিন্তু কিছু সময় পরেই ছোট সোনা বড় বিপদে পড়ে গেল। শিক্ষকের বাড়িতে নাচ শেখার ক্লাসে শিক্ষক তার সাথে খুব বাজে ব্যবহার শুরু করলেন। তিনি বললেন যে ছোট সোনার এমন কোমল হাত দিয়ে গয়না পরানো উচিত, তাই ভবিষ্যতে ক্লাস করার আর দরকার নেই। ছোট সোনা তখন ভয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল, কারণ সে এই নাচের দক্ষতা দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছে, আর এতে ব্যর্থ হওয়া মানে তার জীবন শেষ। কিন্তু শিক্ষক খুব অবজ্ঞার সাথে বললেন তার বাবা মার ইতিমধ্যে 2 সেমিস্টারের বেতন বাকি রেখেছেন। তিনি বললেন যদি টাকা না দেওয়া হয় তাহলে আর ক্লাসে আসার দরকার নেই। ছোট সোনা তখন তার দামি হারমেস ব্যাগটি বের করে শিক্ষককে দিয়ে দিল। শিক্ষক ব্যাগটি রেখে দিলেন এবং ছোট সোনা বলল আগামী সপ্তাহে সে বেতন দিয়ে দেবে। তবে শিক্ষক ঘর থেকে বেরোতেই ছোট সোনার চেহারা একদম বদলে গেল। কিন্তু টাকা রোজগার করা তো অত সহজ নয়। কোনো উপায় না দেখে ছোট সোনা এক নাইট ক্লাবে গেল এবং সরাসরি ইন্টারভিউয়ারের সামনেই কাপড় খুলতে শুরু করলো। কিন্তু ইন্টারভিউয়ার তাকে দেখে অবজ্ঞার সাথে হাসলো এবং বলল শুধু টুপিটা খুলে তার চেহারাটা দেখালেই। ছোট সোনা তার কথা মতো কাজ করলো। ছোট সোনার বয়স কম দেখে ইন্টারভিউয়ার তাকে দয়া করে সতর্ক করল। 노바슨들이 뛰어주면 땡큐지만 একই সময় অন্যদিকে সেকি নিজের অতীত জীবনের সেই রচনার কপিগুলো আবার প্রতিটি ছাত্রের টেবিলের ওপর রেখে দিল। তার অতীত নিয়ে তার এখন আর কোনো লজ্জা নেই এবং অনাথ আশ্রমে বড় হওয়াকে সে এখন আর অপমানের কিছু মনে করে না। এর কিছুক্ষণ পর স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছোট সোনা তাকে এমন এক খবর দিল যা তাকে স্তব্ধ করে দিল। সে কেবল যে মৃত শিক্ষক এবং সেকির বাবার মৃত্যুর কারণ জানত তা নয়, বরং সেকির বাবার মৃত্যুর প্রকৃত কারণটিও তার জানা ছিল, কারণ ছোট সোনার মা ছিলেন এই মামলার বিচারক। আরও অবাক করার বিষয় হল ছোট সোনার মা এখন সেকির বাবার বিরুদ্ধে চিকিৎসা সংক্রান্ত অবহেলার অভিযোগ আনছেন এবং এর ক্ষতিপূরণ হিসেবে 500 কোটি টাকার দাবি জানানো হয়েছে। ছোট সোনার মনে হলো ইয়ারিয়া সেকির কাছাকাছি এসেছে কেবল এই ঘটনাটি ধাপাছাপা দিতে এবং সেকিকে ব্যবহার করে সমঝোতায় পৌঁছতে। কিন্তু সেকির মাথায় একটা প্রশ্ন এলো, ছোট সোনা তাকে এসব কেন বলছে? ছোট সোনা ব্যাখ্যা করল যে ইয়ারিয়া যেখানে থাকে সেখানে সে সব সময় দ্বিতীয় হয়ে থাকে, তাই সে যে কোনো মূল্যে ইয়ারিয়াকে দমাতে চায়। শীঘ্রই স্কুলে মিড টার্ম পরীক্ষা শুরু হতে যাচ্ছে, কিন্তু সেকি
সেকির মনোযোগ বাড়ানোর ওষুধ প্রায় শেষ। সে ডাক্তারকে গিয়ে আরও কিছু ওষুধ চাইল, কিন্তু ডাক্তার সরাসরি মানা করে দিলেন যে এই ধরনের মানসিক ওষুধ এভাবে দেওয়া সম্ভব নয়। সেকি অনেক হাসপাতালে গিয়ে ব্যর্থ হয়ে শেষে অনলাইনের সাহায্য নিল। খুব দ্রুতই সে একজন ব্লগারের কাছ থেকে ওষুধ পাওয়ার উপায় খুঁজে পেল, কিন্তু সেকি কল্পনাও করতে পারেনি যে সেই বিক্রেতা আসলে তার ক্লাসেরই একজন। সেকিকে বলা হলো আজ রাতে 1 লক্ষ টাকা খেলার মাঠের পেট কেজে রেখে আসতে, সেখান থেকে সে ওষুধ নিয়ে নিতে পারবে। কিন্তু সেকি যখন টাকা রেখে এলো, তখন যে ব্যক্তিটি ওষুধ দিতে এলো সে হলো ইয়ারিয়া। ইয়ারিয়ার প্রতি মনে ঘৃণা জমে যাওয়ায় সেকি তাকে টাকা ফেরত দিয়ে ওষুধগুলো ফিরিয়ে দিতে চাইল। যেহেতু এই সিরিজের কাহিনী অনুযায়ী ওষুধ ছাড়া পরীক্ষায় ভালো রেজাল্ট করা অসম্ভব, তাই ইয়ারিয়া তাকে মনে করিয়ে দিল ওষুধ ছাড়া সে কিছুই করতে পারবে না। এ কথা শুনে সেকি দোটানায় পড়ে গেল। ইয়ারিয়া এরপর কথা দিল যদি মিড টার্ম পরীক্ষায় সেকি তাকে হারিয়ে দেয় তবে সে সব সত্য তার কাছে খুলে বলবে। 했잖아. 넌 나 없이 절대 혼자서. এরপর সেকি টয়লেটে গিয়ে অনেক দ্বিধা করার পর ওষুধটা গিলে ফেলল। পরের মুহূর্তেই এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। চারপাশের লাইট জ্বলতে নিভতে শুরু করলো। তার চোখের মনি পরিবর্তন হয়ে গেল। তার পায়ের নিচ থেকে প্রচুর পানি বের হতে লাগলো। আসলে ছোট সোনা এত অহংকারী কেন, তার পেছনে রয়েছে তার মায়ের প্রভাব। ছোটবেলা থেকেই সে তার মায়ের সাথে বিভিন্ন কেটিভি ক্লাবে যেত, যেখানে সে অদ্ভুত সব নোংরা কাজ দেখত। যখনই তার মা কাজে ব্যস্ত থাকতেন, ছোট সোনাকে সহকর্মীদের কাছে রেখে যেতেন। পরের মুহূর্তেই ছোট সোনা দৌড়ে গিয়ে তার মায়ের রুমে ঢুকে পড়ল এবং গান গাইতে শুরু করল। ছোট সোনার এই সাহস আর পারফরমেন্স দেখে তার মা মেয়ের ভেতরের প্রতিভা বুঝতে পারলেন। এরপর থেকে তিনি কাজ ছেড়ে দিলেন এবং ছোট সোনাকে ভালো একজন পারফর্মার হিসেবে গড়ে তোলার দিকে মন দিলেন। কিছু সময় পর মা ছোট সোনার জন্য একটি সিনেমার চরিত্র জোগাড় করলেন, কিন্তু অবাক করা বিষয় হল ছোট সোনার অভিনয় খুবই নিম্নমানের হওয়া সত্ত্বেও সে অডিশনে টিকে গেল, কারণ তার মা আগেই নিজের শরীর বিলিয়ে সিনেমার বড় বড় কর্তাদের সাথে খাতির জমিয়ে রেখেছিলেন। ছোট সোনা আসলে সেই সময় ছোট সোনা তার মায়ের এই নোংরা কাজের বিষয়ে সব জানত। এক মুহূর্তের মধ্যে 10 বছরের বেশি সময় পেরিয়ে গেল। ছোট সোনা এখন একটি সুন্দর প্রাপ্তবয়স্ক মেয়ে। ছোটবেলা থেকেই এসব পরিবেশে বড় হওয়ার কারণে সে বড় হয়ে ছোট সোনাও চরম অহংকারী হয়ে উঠল। প্রতিদিন নিজের রূপের প্রশংসা করা ছিল তার নিত্যদিনের কাজ। সে সব সময় নকল দামি ব্র্যান্ডের ব্যাগ কিনে আনতো এবং সোশ্যাল মিডিয়ায় নিজের বিলাসবহুল জীবন দেখাতো। বাইরে থেকে তাকে খুব জাঁকজমকপূর্ণ মনে হলেও আসলে সেই ছিল একজন ভুয়া অভিজাত মেয়ে। ছোট সোনার আরেকটি নেশা ছিল মানুষের গোপন দুর্বলতা বা ব্ল্যাকমেইল করার মতো তথ্য সংগ্রহ করা, কারণ সে জানত অন্যের গোপন তথ্য কোনো না কোনো দিন কাজে লাগবেই। সেদিন সকালে দৌড়ানোর সময় ছোট সোনা দুর্ঘটনাবশত ইয়ারিয়ার বাবার মুখোমুখি হয়ে গেল। সে চট করে কাছে গিয়ে ভাব জমানোর চেষ্টা করল এবং ইয়ারিয়ার বাবাকে আজে বাজে কথা বলে বিরক্ত করতে লাগলো। সে বলল যে সে পড়াশোনাকে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ পড়াশোনায় খারাপ হলেও যে অনেক টাকা আয় করা যায় না এমন তো কোনো কথা নেই। এরপর সে ফোন খুলে একটি মেয়ের ছবি ইয়ারিয়ার বাবার সামনে ধরল এবং জিজ্ঞেস করল তিনি কি সেই বড় মেয়েটিকে খুঁজছেন। ইয়ারিয়ার বাবা মুহূর্তের মধ্যে ছোট সোনার পাতা ফাঁদে আটকা পড়ে গেলেন। নিরুপায় হয়ে তাকে আপসের পথ বেছে নিতে হলো। তিনি ছোট সোনার জন্য একটা সিগারেট ধরিয়ে দিলেন। এরপরই ছোট সোনা তার আসল উদ্দেশ্য জানিয়ে দিল। সে সত্য জানার ব্যাপারে মোটেও আগ্রহী নয়, বরং তার মুখ খুব একটা বন্ধ থাকে না, তাই এই গোপন কথা চেপে রাখার জন্য তার কিছু টাকা আর গয়না দরকার। ইয়ারিয়ার বাবা জানালেন তিনি এককালীন টাকা দেওয়ার বদলে ছোট সোনাকে দীর্ঘমেয়াদী সুবিধা দেবেন, কিন্তু তার বিনিময়ে ছোট সোনাকেও তাকে কিছু তথ্য দিতে হবে। শীঘ্রই মিড টার্ম পরীক্ষার দিন চলে এলো। সে কি অবাক হয়ে দেখল যে এই পরীক্ষার প্রশ্নপত্র হুবহু সেই প্রশ্নের মতোই যা পরীক্ষার আগে ইয়ারিয়া তাকে দিয়েছিল। ইয়ারিয়া গোপনে তাকে ইশারা করল। তখন সে কি বুঝতে পারল ইয়ারিয়া যে সবসময় ক্লাসে প্রথম হয় তার কারণ সে আগেই সব পরীক্ষার প্রশ্ন পেয়ে যায়। দ্রুতই পরীক্ষার ফল বের হলো এবং ইয়ারিয়া আর শেকি দুজনেই যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করল। ক্লাসের সবাই শেকির দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকাতে লাগলো, যা শেকির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালো, কারণ স্কুলের নিয়ম অনুযায়ী সেরা 20 জন শিক্ষার্থীকে মূত্র পরীক্ষা বা ইউরিন টেস্ট দিতে হয়, এটা দেখার জন্য যে তারা কোনো ড্রাগ বা অবৈধ ওষুধ সেবন করেছে কিনা। হাসপাতালে পরীক্ষার জন্য যাওয়ার সময়ও সহপাঠীরা শেকিকে অদ্ভুত চোখে দেখছিল। ছোট সোনা শেকিকে এসে বুঝিয়ে বলল যে এখানকার মানুষগুলো এমনই স্বার্থপর। অন্যরা সারাদিন টাকা ঢেলে কোচিং করে, তারপরও শেকির চেয়ে খারাপ ফলাফল করে। তাদের হিংসা হওয়াটা স্বাভাবিক। হাসপাতালে যাওয়ার পর ডাক্তাররা খুব বিস্তারিত প্রশ্ন করতে শুরু করলেন, আর যারা নিয়ম ভেঙে ওষুধ খেয়েছিল তারা মিথ্যা বলতে বাধ্য হলো। 부탁드릴게요. 이거 프라이버시 침해 아니에요?
দ্রুতই ইউরিন টেস্টের সময় চলে এলো। সে কি হাতে স্যাম্পল বা নমুনার বোতল নিয়ে প্রচন্ড ভয় পেয়ে গেল। যখন সে প্রায় হতাশ হয়ে পড়েছিল তখনই ইয়ারিয়ার কাছ থেকে মেসেজ এলো। ইয়ারিয়া লিখল, তোমার যা দরকার তা আমার কাছে আছে, তুমি কি আসবে? এরপর সে কি ইয়ারিয়ার কথা মতো ছাদে চলে গেল। স্যাম্পল বোতলটি ইয়ারিয়ার পায়ের কাছে রেখে সে কি সরাসরি হাঁটু গেড়ে বসে পড়ল। সে কি আরো বলল, ইয়ারিয়া যদি তার বাবার কাছ থেকে সমঝোতার চিঠি বা রিকনসিলিয়েশন পেপার চায় তবে সে সেটা করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু ইয়ারিয়া জানালো যে সে সমঝোতার কাগজ চায় না, সে শুধু জানতে চায় সে কি কেন এসব করছে। সে কি সামনে এখন পড়াশোনা ছাড়া আর কোনো পথ খোলা নেই, তাকে দক্ষিণ কোরিয়ার নামকরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগে চান্স পেতেই হবে। সে ইয়ারিয়ার কাছে সাহায্য চাইল যেন সে এই কঠিন পরিস্থিতি পার হতে পারে। ইয়ারিয়া তার দিকে আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিল। 이제 우리 이름 나란히 있는데 যাওয়ার সময় সে কি ইয়ারিয়ার হাত চেপে ধরল। সে আশা করছিল ইয়ারিয়া তাকে পুরো সত্যটা বলবে, যেমনটা কারা সেই রাতে কথা দিয়েছিল যে মিড টার্ম পরীক্ষায় সে কি যদি ইয়ারিয়াকে ছাড়িয়ে যেতে পারে তবে ইয়ারিয়া তাকে সবকিছু খুলে বলবে। ইয়ারিয়া কেন শেকিকে গোপনে তদন্ত করছিল তা নিয়ে শেকি প্রশ্ন করলে ইয়ারিয়া ব্যাখ্যা করল যে সে সব তথ্য তার বাবার অফিসেই দেখেছে। সে জানত বাবার বিরুদ্ধে মেডিকেল ভুলের কারণে মামলা হওয়াটা স্বাভাবিক, কিন্তু ইয়ারিয়ার মাথায় ঢুকছিল না যে কেন সেখানে শেকি এবং তার সৎ মায়ের এত তথ্য রাখা ছিল। ইয়ারিয়ার সন্দেহ হয়েছিল তার বাবার মধ্যে কোনো ঝামেলা আছে, তাই সে যা দেখেছিল তার ছবি ফোনে তুলে রেখেছিল। পরে সেটা সে কি দেখতে পায়। সে কি ইয়ারিয়ার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যেহেতু ইয়ারিয়া তাকে মেডিকেল টেস্ট পাস করতে সাহায্য করেছে তাই সে আপাতত তাকে ক্ষমা করার সিদ্ধান্ত নিল। দুজনে হাসপাতালে অন্যান্য সহপাঠীদের সাথে গভীর ঘুমে তলিয়ে গেল। কয়েক ঘন্টা পর ইয়ারিয়া আগেভাগে জেগে উঠল এবং দেখল ছোট সোনা চুরি করে শেকির লকারের চাবি সরিয়ে নিচ্ছে। সে তাকে অনুসরণ করার জন্য বের হবার চেষ্টা করল, কিন্তু নার্স তাকে বাধা দিল। ইয়ারিয়া দ্রুত হ্যারিকে ফোন করল এবং নির্দেশ দিল আজ রাতে ছোট সোনা কি করছে তা ভালো করে নজর রাখতে এবং সাথে সাথে রিপোর্ট করতে। এই দিন ছিল বার্ষিক স্কুল উৎসব। ইয়ারিয়া আর শেকি হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু ইয়ারিয়ার বাবা তাদের একসাথে দেখে খুব বিরক্ত হলেন। 그리고 육류를 태울 때 나오는 벤조 죽은 거 아니잖아요? হ্যারি মেসেজ পাঠালো, কিন্তু ইয়ারিয়া মেসেজটি পড়তে পারল না। মেসেজে লেখা ছিল যে ছোট সোনা কার যেন একটা ফোন চুরি করেছে এবং পুরো দুনিয়া ছষে চার্জার খুঁজছে। ইয়ারিয়া তাকে আবার নির্দেশ দিল ছোট সোনার উপর নজর রাখতে এবং দেখতে ফোনটি আসলে কার। এই সময় ছোট সোনা দেখল ক্লাসের সাধারণ মেয়ে লিউ হাই বাথরুমের দিকে যাচ্ছে। সে তাকে সুন্দরী কোনো ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে একটি উপযুক্ত চার্জার খুঁজে আনতে বলে। লিউ হাই কথা শুনে খুশিতে গদগদ হয়ে ক্লাসে ফিরে গিয়ে সব শিক্ষার্থীর টেবিল তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু লিউ হাই খুঁজে পাওয়ার আগেই ছোট সোনা একটি ইভেন্ট টেন্টে টেবিলের নিচে সঠিক চার্জারটি পেয়ে যায় এবং ফোনটি চার্জে বসিয়ে দেয়। হ্যারি দেখল ছোট সোনা ইভেন্ট টেন্টে আসা যাওয়া করছে, কিন্তু ফোনটি সাথে আনছে না। তারপরই ছোট সোনা ফোনে কথা বলতে বলতে পার্কিং লটে চলে যায়। সেখানে সে ইয়ারিয়ার বাবার সাথে দেখা করে। এই পুরো দৃশ্যটি আড়াল থেকে হ্যারি ভিডিও রেকর্ড করে নেয়। দেখা গেল ইয়ারিয়ার বাবা ছোট সোনার সাথে একটি চুক্তি করেছেন, তাকে শেকির ফোনটি চুরি করা বলা হয়েছে, কিন্তু ছোট সোনা ফোনটি চুরি করার পর বুঝতে পারল এটি শেকির নয় বরং মৃত ইউ শিক্ষকের। অর্থাৎ ইয়ারিয়ার বাবা যা চুরি করতে বলেছিলেন সেটি ছিল আসলে শেকির বাবার ফোন। ছোট সোনা এখনো জানে না শেকি আর ইউ শিক্ষকের মধ্যে সম্পর্ক কি, কিন্তু যাই হোক ইয়ারিয়ার কাছ থেকে মোটা টাকা হাতানোই আসল উদ্দেশ্য। ইয়ারিয়ার বাবা সন্তুষ্ট হয়ে গাড়ি থেকে নেমে গেলেন। হ্যারি তৎক্ষণাৎ সব ফুটেজ ইয়ারিয়াকে পাঠিয়ে দিল। ভিডিও দেখে ইয়ারিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল এবং শেকিকে রেখে সরাসরি ইভেন্ট টেন্টে ফোনটি উদ্ধার করতে দৌড়ে গেল। এদিকে শেকিও বুঝতে পারল যে তার বাবার ফোনটি নেই। সে অস্থির হয়ে চারদিকে খুঁজতে লাগলো। এই সময় ইয়াই ইতিমধ্যে ফোনটি হাতে পেয়ে বাথরুমে লুকিয়ে ফেলে। ছোট সোনা ফিরে এসে দেখল ফোনটি নেই, আর ঠিক সেই মুহূর্তে লিউ হাই খুব উত্তেজনার সাথে চার্জিং কেবল নিয়ে সেখানে হাজির হলো। 존나 없네 진짜. একই সময় ইয়াই সেকির বাবার ফোনে এক চাঞ্চল্যকর গোপন তথ্য খুঁজে পেল। ফোনের ভেতরে এমন এক আপত্তিকর ভিডিও ছিল যা ইয়াইর বাবার তরফ থেকে সেকির বাবা শিক্ষক ইউ এর কাছে পাঠানো হয়েছিল। ভিডিওর ভেতরের মানুষগুলোকে দেখে ইয়াই এতটাই অবাক হলো যে সে স্তব্ধ হয়ে গেল। ভিডিওতে অগোছালো পোশাকে যে দুজনকে দেখা যাচ্ছিল তারা আর কেউ নয়, ইয়াইর নিজের বড় বোন না আ এবং সেকির বাবা শিক্ষক ইউ। বড় বোন অনেকদিন ধরে বাড়িতে ফেরে না। বাবা সবসময় ইয়াইকে বুঝিয়ে এসেছেন যে সে দূরে কোনো জায়গায় কাজে ব্যস্ত আছে। মনে হচ্ছে এই ঘটনার পেছনে আরও অনেক গভীর রহস্য লুকিয়ে আছে। ভিডিও দেখে ইয়াই সেই নির্দিষ্ট ক্লাসরুমটি খুঁজে বের করল যেখানে ভিডিওটি ধারণ করা হয়েছিল। সে যখন সেখানে কিছু সূত্র খুঁজছিল ঠিক তখনই নিচতলার দিক থেকে আর্তনাদ ভেসে এলো। দেখা গেল লিউ হাই ছোট সোনার প্রতারণায় ক্ষিপ্ত হয়ে রাগের মাথায় ছুরি নিয়ে হামলা চালিয়েছে। কে জানে কেন ইয়াইর নাম শোনার পর লিউ হাই আরও বেশি উন্মাদ হয়ে উঠল। সে সরাসরি ছুটে গিয়ে ছোট সোনার হাতে আঘাত করল এবং পরক্ষণেই কোনো কিছু না ভেবেই সেকির দিকে ছুরি চালিয়ে দিল। সেকির হাতে ছুরিকাঘাত লাগায় সে নিচে পড়ে গেল। ওপর থেকে ইয়াই এই পুরো দৃশ্যটি দেখল। সে যখন নিচে দৌড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই কেউ একজন রুমে ঢুকল। হুডি খুলে ফেলতেই ইয়াই দেখল সে আর কেউ নয়, তার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া সেই বড় বোন
না এই গল্পের মোড় এখন এতটাই জটিল হয়ে পড়েছে যে পরিচালক কিভাবে সব সামলাবেন তা বোঝা কঠিন। সেকির বাবার ফোনে থাকা সেই আপত্তিকর ভিডিওর সত্যতা বেরিয়ে এলো। দেখা গেল ইয়াইর বোন না নিজেই সব পরিকল্পনা করে এমনটা করেছে। সেদিন ভালো রেজাল্ট করার জন্য সে স্কুলে প্রশ্নপত্র চুরি করতে গিয়েছিল, কিন্তু হাতে নাতে সে ধরা পড়ে যায় শিক্ষক ইউ এর কাছে। সে তখন শিক্ষকের কাছে তার জীবন বাঁচানোর জন্য কাকুতি মিনতি করছিল। শিক্ষক তাকে মাফ করার কথা বলতেই না সুযোগ বুঝে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং গোপনে মোবাইলের রেকর্ডিং অন করে দেয়। জানত যে পাশে রেকর্ড হচ্ছে, তাও সে শিক্ষক ইউ এর সাথে আপত্তিকর সম্পর্কে জড়িয়ে পড়ে। অথচ ছোটবেলা থেকেই না ছিল খুব লক্ষ্মী আর ভালো মেয়ে। পরীক্ষার সময় সে ইচ্ছে করে সঠিক উত্তরগুলো মুছে ভুল লিখে আসত, কারণ তাদের বিকৃত মানসিকতার বাবা নিয়ম করে দিয়েছিল যে দুই বোনের মধ্যে যে ভুল করবে তাকেই মার খেতে হবে। নিজের ছোট বোন ইয়াইকে বাঁচানোর জন্য না নিজেই ভুল উত্তর লিখে শাস্তিটুকু নিজে কাঁধে তুলে নিত। সেই সময় তাদের বাবা মা সারাক্ষণ ঝগড়া আর ডিভোর্সের হুমকি দিতেন। না তখন সবসময় ইয়াইর কান ঢেকে রাখত যাতে সে কিছু শুনতে না পায়। এমনকি নিজের পায়ে আঘাত লেগে রক্ত ঝরলেও সে টু শব্দ পর্যন্ত করত না। একই সাথে নিজের পরিবার থেকে যেন কোনোদিন বিচ্ছিন্ন না হয়ে যায়, তাই ছোটবেলা থেকেই না খুব সাবধানী ছিল এবং ইয়াইর সব প্রয়োজনে তার পাশে থাকত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে না বুঝতে পারল ইয়াইর জীবনে তার আর আগের মতো প্রয়োজন নেই। তাই চার্চে গিয়ে সে সব সময় প্রার্থনা করত যেন তার কোনো জটিল রোগ হয়, তাহলে হয়তো বাবা মা আর ছোট বোন তাকে একটু গুরুত্ব দেবে, একটু মায়া করবে। কিন্তু জটিল রোগ হয়নি, উল্টো না আক্রান্ত হল এক অদ্ভুত ঘুমের রোগে, যার ফলে তার পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হতে লাগলো। যদিও সে এখন হাসপাতালে ভর্তি, তবুও বাবার পক্ষ থেকে চাপের কোনো কমতি নেই। ধীরে ধীরে না হ্যালুসিনেশন বা বিভ্রমের শিকার হতে শুরু করল। সে সবসময় মনে করত তার বাবা যেন আড়ালে দাঁড়িয়ে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। আর এমন মানসিক চাপের কারণেই সেদিন রাতে সে স্কুলের অফিসে গিয়েছিল, যাতে প্রশ্নপত্র চুরি করে সে নিজের মনের মতো প্রথম স্থানটি অর্জন করতে পারে। কিন্তু যেই সে প্রশ্নপত্র খুঁজে পেল, ঠিক তখনই শিক্ষক ইউ তাকে ধরে ফেললেন। কিন্তু কি এক অদ্ভুত কারণে পর মুহূর্তেই না শিক্ষক ইউ এর ওপর ঝাঁপিয়ে পড়ল। আর এই পুরো ঘটনাটি পাশের একটি মোবাইল ফোনে রেকর্ড হয়ে রইল। 아니면 그냥 여기서 죽을게요. বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আজ এখানেই শেষ করছি। গল্পের বাকি ও আরও রোমাঞ্চকর অংশ নিয়ে আমরা ঠিক 2 দিন পর আবার হাজির হব। তাই পুরো গল্পটি জানতে আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে পরের পর্বটি মিস না করেন। দেখা হবে খুব শিগগিরই।